আর হাত পা তুলে দেওয়ার অভ্যাস। আপনি থাকেন ওইখানে, গুড নাইট। আয়ান চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আয়ান ঘুমিয়ে গেলে নদী আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। 2 বছর পর। স্যার, আমি নিঃস্বার্থভাবে আপনার কোম্পানিতে কাজ করলাম, আর আপনি আজ বলছেন আমি আপনাদের লিঙ্কগুলো অন্য কোম্পানিতে বিক্রি করে দিয়েছি। তুই যদি না করস তাহলে ওই পোলা, তুই ছাড়া তো এই লিঙ্কের কথা কেউ জানতো না। দেখেন স্যার, আমি কিছু করি নাই, আমাকে ফাঁসানো হচ্ছে। এই অফিসে কেউ এমন কিছু করছে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন। তুই করছস, আমাকে কিছু দেখতে হবে। তুই এখন এই কোম্পানি থেকে চলে যা, যার কাছে বিক্রি করছস তার কোম্পানিতে কাজ কর, বের হ। রনি ধাক্কা দিয়ে বের করে দিতে সাথে সাথে আয়ানকে কেউ ধরে ফেললো। রাইসা বলে ওঠে, আয়ান কিছু করেনি, সব আপনি করেছেন। অন্যের উপরে দোষ চাপাতে লজ্জা করে না? ম্যাম কি বলছেন? আমি কেন এমন কাজ করব? রাইসা ফোন চালু করে ভিডিও ফুটেজ দেখালে রনি ঢোক গিলতেই লাগলো। রনি কিছু বলার আগে কার্ড দিয়ে বের করে দিল। রাইসা আয়ানকে বলল, আয়ান, তোমার সাথে কিছু কথা ছিল। ধন্যবাদ ম্যাম, আমাকে এভাবে বাঁচিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না আয়ান, আমার সাথে একটু আমার কেবিনে আসো। রাইসার সাথে আয়ান তার কেবিনে চলে গেলে আয়ান কেবিনে ঢুকতেই রাইসা দরজা লাগিয়ে দিলে আয়ান চমকে উঠল। আয়ান বলে ওঠে, ম্যাম, দরজা লাগিয়ে দিচ্ছেন কেন? ভয় পেও না, বসো এখানে। আয়ান আস্তে আস্তে ভয়ে সোফায় বসলে রাইসা বলে ওঠে, আরে এত ভয় কেন পাচ্ছ? আমি কি খেয়ে ফেলবো নাকি? শোনো, তোমার জন্য একটাই অফার আছে। কি অফার ম্যাম? তুমি তো এতিম, তাই না? হুম। আমাকে বিয়ে করবে? রাইসার কথা শুনে আয়ান লাফ দিয়ে উঠে পড়ে বলে, ম্যাম কি বলেন? আরে সিরিয়াসলি না, তুমি 3 মাসের জন্য আমার হাজবেন্ড হবে। আমার ফ্যামিলির সামনে শুধু আমার হাজবেন্ড হয়ে থাকবে। এর বিনিময়ে যত টাকা চাও আমি সব দিব, শুধু 3 মাস আমার হাজবেন্ড হয়ে থাকতে হবে। ম্যাম এসব কি বলেন? আপনি আপনার ফ্যামিলিকে কেন ঠকাবেন? আমি ঠকানো কাজের ভিতরে নাই, আপনি অন্য কাউকে দেখেন। আয়ান, আমার ব্যাপারটা বোঝো। আমার বয়ফ্রেন্ড এখন খুব ব্যস্ত, ওই দেশে আসতে তাও 1 বছরও লাগতে পারে। এতদিন আমার ফ্যামিলি কখনোই আমাকে রাখবে না। যদি স্বামী নিয়ে যায় তাহলে ওরা রাগারাগি করলেও আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিবে না। আমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ তুমি আমাকে সাহায্য করো। ম্যাম, ফ্যামিলিকে ঠকানোর মতো জঘন্য কাজ আমি করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি অন্য কাউকে দেখেন, আমাকে দয়া করে ছেড়ে দেন। আয়ান, আমার বয়ফ্রেন্ড একমাত্র তোমাকে বিষয় করেছে। ওয়েট, আমি তোমাকে ওর সাথে কথা বলিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে। রাইসা কল করতে লাগলো। কল রিসিভ করলেই রাইসা বলে ওঠে, জান, তোমাকে যে আমার এক এমপ্লয়ের কথা বলতাম, তুমি যাকে বাঁচাতে আমাকে কাছে ভিডিও ফুটেজ দিলে, তুমি একটু ওর সাথে কথা বলো। ওই ছেলেটা রাজি না। না, ওই রাজি হতে চাচ্ছে না, তুমি এটুকু বোঝাও না। আচ্ছা, ওর সামনে ফোনটা ধরো। রাইসা ফোনটা আয়নের সামনে ধরলে আয়ন সাথে সাথেই ফোন কেটে দিয়ে বলল, ঠিক আছে, আমি আপনার হাজব্যান্ড হতে রাজি আছি। রাইসার অবাক হয়ে বলে ওঠে, কি হলো? এটাই তুমি রাফির সাথে কথা না বলে এভাবে কল কেটে দিলে, আর এখন বলছো হাজবেন্ড হতে রাজি আছো? আপনি কি চান আমি আপনার হাজব্যান্ড হয়ে যাই, নাকি চান না? চাই। তাহলে কবে যাবেন আমাকে জানিয়ে দিয়েন, আমি আমার কাজ করতে গেলাম। তুমি কি রাফিকে চেনো? না, আমি কিভাবে ওনাকে চিনব? তাও ঠিক। আচ্ছা যাও, সকালে ব্যাগ গুছিয়ে স্টেশন এসেছো, আমি কল দিব। ঠিক আছে। আয়ান চলে গেল। রাইসা রাফিকে কল দিয়েই কথা বলতে লাগলো। সন্ধ্যার দিকে অফিস ছুটি হইলে আয়ান বাসায় চলে গেল। আয়ান বাসায় গিয়ে রান্না করতে লাগলো আর রাকিব সাথে কথা বলতে লাগলো। কথা শেষ হইলে আয়ান রান্না শেষ করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে কিছুক্ষণ ফেসবুকিং করে রাত হইলে খেতে চলে গেল। খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে রাইসার ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আয়ান কল রিসিভ করতে রাইসা বলে ওঠে, আয়ান, কোথায় তুমি? ম্যাম 10 মিনিট লাগবে। তাড়াতাড়ি রেডি হয়ে আসো, 15 মিনিট সময় আছে। ওকে ম্যাম। আয়ান ফোন রেখে তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেল।
আয়ান রিক্সা নিয়ে সোজা স্টেশনে চলে গেল। স্টেশনের সামনে গিয়ে দেখে ট্রেন চলে এসেছে। রাইসা উঠতে যাবে। আয়ান দৌড়ে রাইসার সাথে উঠে পড়ল। রাইসা আয়ানকে দেখে বলল, আসলে তাহলে এতক্ষণ কই ছিলে? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। আমি যেহেতু কথা দিয়েছি সেখানে আমি কথা রাখবই। চলো। রাইসার সাথে আয়ান চলে গেল। নিজেদের সিটে বসে পড়ল। রাইসা রাফির সাথে ফোনে কথা বলতে লাগলো। আয়ান আর চোখে দেখতে লাগলো। রাফি দুষ্টুমি করে বলে ওঠে, তোমার জামাই ওইভাবে তাকিয়ে থাকে কেন? কথা বলবে নাকি? আমার সাথে কেউ কথা বলতে চাইলে আমি কিছু মনে করব না। সরি স্যার, আমি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক না। আপনারা কথা বলেন। আয়ান কথাগুলো বলে বাইরের দিকে তাকিয়ে থাকলো। রাফির সাথে রাইসার সারা রাস্তা কথা বলতে লাগলো। রাফি বলে ওঠে, তোমার ছোট্ট হাজব্যান্ডের মনে হয় ক্ষুধা লাগছে, খাবার নিয়ে আসো নাই? রাফি, বাজে কথা বলবে না। বারবার ওকে আমার হাজবেন্ড কেন বলছো? তোমার যদি রাগ হয় তাহলে নিজে চলে আসো। তা তো আসতে পারবে না। ফ্যামিলিকে বলার সাহসও পাও না। যত সব। আরে বাবা, রেগে কেন যাচ্ছ? আমি তো মজা করে বলছি। যাই হোক, তোমরা খেয়ে নাও, আমি মিটিংয়ে যাব। রাফি কল কেটে দিলে রাইসা আয়নের দিকে তাকাতে দেখে আয়ান সামনে বাচ্চা মেয়ের সাথে দুষ্টুমি করছে। রাইসা আয়নের আর বাচ্চা মেয়েটার কাণ্ড দেখে হেসে দিল। রাইসা আয়ানকে বলল, আয়ান, বিরিয়ানি খেয়ে নাও। কিছু খাবো না। পানি হবে কি? রাইসা পানি দিলে আয়ান পানি খেয়ে বাইরের দিকে তাকালো। রাইসা বিরিয়ানি খেতে জোর করলে আয়ান খেতে রাজি হলো না। রাইসা বলে ওঠে, কি সমস্যা তোমার? দুপুর হয়ে গেল, ক্ষুধা লাগে নেই নাকি? আপনি খান তো। আয়ান কথাগুলো বলে কানে হেডফোন দিয়ে সুরা শুনতে লাগলো। 5টার দিকে স্টেশন থেকে নেমে পড়লো। আয়ান নিজের ব্যাগ কাঁধে নিয়ে রাইসার লাগেজ নিয়ে যেতে লাগলো। রাইসা আয়ানের পেছন পেছন যেতে লাগলো। আয়ান স্টেশন থেকে বের হইলে বলে ওঠে, আসি। আপু, আশিক দৌড়ে এসে রাইসাকে জড়িয়ে ধরে বলে, আপু কেমন আছো? আর ভুয়া দুলাভাই এইটা নাকি? বাট এইটা ছোট লাগছে, কেউ বিশ্বাস করবে কিনা সন্দেহ আছে। আমার থেকেও তো ছোট লাগে। আপনি জানেন আমি ভুয়া হাজব্যান্ড? আমার রিয়ের দুলাভাই তো রাফি চৌধুরী আর এই গ্রুপের মালিকের ছেলে। ও আচ্ছা। লাগেজ নিয়ে চলো। রাইসা কথায় আয়ানের হাত থেকে লাগেজ নিয়ে যেতে লাগলো। আয়ান ওদের সাথে যেতে লাগলো। 3জন গাড়িতে উঠিয়ে যেতে লাগলো। আশিকের ফোনে কল আসতে সামনে ফোন রেখে কল রিসিভ করে ড্রাইভিং করতে লাগলো আর কথা বলতে লাগলো। আয়ান বাইরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। একটা পুরনো জমিদার বাড়ির ভেতরে গাড়িটা থামলো। আয়ান গাড়ি থেকে নেমে রাইসা বলে ওঠে, ভেতরে চলো। এটা তো জমিদার শেখ বাড়ি, তাই না? হ্যাঁ, আমার দাদার বাবা ছিলেন সে। ও আচ্ছা। ভেতরে চলো। আর তোমাকে দুপুরে যা যা বলেছিলাম মনে আছে? জি ম্যাম। বউবালা শেখো। ম্যাম কি? সরি। আয়ান রাইসা আশিকের সাথে যেতে লাগলো। ভিতরে ঢুকলে রাইসাকে সবাই জড়িয়ে ধরলো। রাইসা সবার সাথে কথা বলতে লাগলো। হঠাৎ করে আয়নের চোখ সিঁড়ি বয়ে নামা মেয়েটার দিকে গেল। আয়ন চমকে গেল। রাইসা মেয়েটাকে দেখে জড়িয়ে ধরে বলল, কেমন আছোস? আলহামদুলিল্লাহ। অনেক শুকিয়ে গেছিস। খাবার ঠিক মতো খাস না নাকি? নাটক কম করো প্রিয়। নিজের দিকে তাকিয়ে অন্যজনের দিকে তাকিয়ে কথা বলেন। রাইসার কথা শুনে সবাই হেসে দিল। নদীর আম্মু সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, আশিক, এই ছেলেটাকে। নদীর আম্মুর কথা শুনে আয়ান সালাম দিল। নদী আয়নের দিকে তাকালে বুকের ভিতর টুক করে উঠল। রাইসা নদীকে ছেড়ে দিয়ে বলে, বড় আম্মু, আমার হাজবেন্ড আয়ান। আর এইদিকে আছো? সরি, সবার সাথে কথা বলতে গিয়ে তোমার সাথে পরিচয় করে দিতে ভুলে গেছি। রাইসার কথা শুনে নদী কয়েক পা পিছিয়ে গেল। সাথে সবাই থমকে গেল। রাইসার আম্মু বলে ওঠে, আমাদের না জানিয়ে তুই বিয়ে করে ফেলেছিস? উপায় ছিল না আম্মু। তোর দাদু, আব্বু, চাচুরা জানলে কি হতে পারে ভাবতে পারছিস? আর তুই কিভাবে আমাদের না জানিয়ে বিয়ে করলি? আমাদের তো একবার জানাতে পারতি। কি জানাবো? তোমরা কি বলেছ আমি আসলে আমাকে বিয়ে দেবে? তো আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছি। আর আমি বিয়ে করে সোজা এখানে নিয়ে এসেছি। বাসর তো আর করি নাই, তাই না? বউ কি ধরনের কথা বলো? বড়দের সাথে এভাবে কেউ কথা বলে নাকি? জান, চুপ করো। আমি কথা বলছি তো। কাকি বাদ দেন তো। আব্বু, চাচু, দাদুকে শান্ত কিভাবে করতে হবে সেটাই নিয়ে ভাবতে হবে। সত্যি কি তোরা বিয়ে করছোস রাইসা? এই ছেলেকে দেখে তো ছোটদের মতো লাগছে। ওই আমার জুনিয়র, বাট
আমরা একে অপরকে ভালোবাসি, বয়স কোনো ব্যাপার না। যান, চলো রুমে যাই। রাইসা আয়ানের হাত ধরে নিয়ে যেতে লাগলো। নদীর থ হয়ে এক নজর তাকিয়ে আছে। আয়ান নদীর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, শেষমেশ কিনা নিজের শ্বশুর বাড়িতে চলে আসলাম। আল্লাহ জানে উনি মনে মনে কী ভাবছে। আবার যদি রেগে আমার নামে মামলা দেয়, কারণ আমি তো তাকে ডিভোর্স দেই নাই। কী যে করব আল্লাহ ভালো জানে। আয়ানকে নিয়ে সোজা রাইসা রুমে চলে গেল। আয়ান হাত সরিয়ে দিয়ে বলে, আপনি বড়দের সাথে এমন ব্যবহার করেন কিভাবে? আর বাসর কথা বলতে লজ্জা লাগে না? এই, তোমার সাথে কি সত্যি বাসর করবো নাকি? চুপ থাকো, আমার ফ্যামিলির ব্যাপার আমি বুঝে নিব। যাও, ফ্রেশ হয়ে নাও। রাইসা আয়ানকে ওয়াশরুম দেখিয়ে দিলে আয়ান ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক চেঞ্জ করে বের হইলো। বারান্দায় শার্ট প্যান্ট মেলে দিয়ে খাটে এসেছে বসলো। রাইসা ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হইলে নদী রুমের ভিতরেই ঢুকলো। রাইসা নদীকে দেখে বলে, কিছু বলবি? দুলাভাইকে নিয়ে নিচে আয় খেতে। নদী, তুই একটু ওকে খাবার এখানে দিয়ে যা, আমি একটু বের হব, আমার কাজ আছে। কোথায় যাবেন? আপুর সাথে দেখা করতে যাব, কোম্পানির বিষয়ে কিছু কথা ছিল। ও আচ্ছা। রাইসা চলে গেল। নদী নিচে গিয়ে খাবার নিয়ে এসেছে। রাইসার রুমে ঢুকলো। আয়ান নদীকে দেখে উঠে বসে পড়লো। নদী টি টেবিলের ওপরে খাবারগুলো রেখে বলল, খেয়ে নেন দুলাভাই। এইটা আপনাদের বাসা? আপনার বোন হয় রাইসা? আপনি তো অনেক চালাক মানুষ। আপনাকে দেখে বড্ড অবাক হইলাম। আমার কেন জানি মনে হচ্ছে আপনি ইচ্ছে করে রাইসাকে ফাঁসিয়ে এই বাসায় এসে ঘর জামাই হয়েছেন। ঠিক বলছেন। আপনারা তো বড়লোক মানুষ, আপনাকে বিয়ে করে তো কোনো কিছু পেলাম না, তাই আর কি আপনার বোনকে ধরলাম। আপনার বোনকে ধরে লাভ হয়েছে। আপনার বোনের কোম্পানি আছে, নিজস্ব সব কিছু আছে। আমার আর অভাব থাকলো না, পায়ের উপরে পা তুলে বসে খাবো। আয়নের কথা শুনে নদী রেগে আয়নের কাছে গিয়ে আয়নের কলার ধরে রেগে বলে, তুই আমাকেও সেদিন ফাঁসিয়েছিলি তাই না? ওরা তোর লোক ছিল তাই না? তুই যদি ভেবে থাকস রাইসার মাধ্যমে এই বাড়ির দিকে নজর দিবি, তাহলে জীবনে বড় ভুল করবি। আমি বেঁচে থাকতে তোকে কিছুই করতে দিব না। নদীর কথা শুনে আয়ান হাসতে লাগলো। নদী রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ান নদীকে খাটের ওপরে ফেলে দিয়ে নদীর দুই হাত চেপে ধরে, ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ বড় বড় করে ফেললো। নদী আয়নের থেকে ছোটার চেষ্টা করতে লাগলো। আয়ান নদীর পেটে হাত দিয়ে নদী কেঁপে উঠল। 3 মিনিট পর নদীর ঠোঁট ছেড়ে দিলে নদী চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী আয়নের দুই গালিয়ে থাপ্পড় মারতে লাগলো। নদী কান্না করতে করতে বলতে লাগলো, আমার হাজবেন্ড হয়ে অন্য কাউকে বিয়ে করতে কি বিবেকে বাঁধলো না? তোর টাকা প্রয়োজন হইলে আমাকে বলতে পারতি, তুই অন্য কাউকে কেন বিয়ে করলি? আয়ান নদীর বুকে মাথা দিয়ে দুই হাত খাটের সাথে চেপে ধরে বলে, আমাকে কি ভালোবাসেন নাকি? তোকে কেন ভালোবাসবো? এই জন্য বলে এতদিনে মানুষ চেনা যায় না। এই জন্য বলে একদিনে মানুষ চেনা যায় না। তুই এত খারাপ, সামান্য টাকা সম্পদের জন্য আমার কাজিনকে বিয়ে করে এই বাড়িতে আসলি। তুই সব চেনার পর কেন আমার সাথে যোগাযোগ করলি না? যোগাযোগ করলে তো আমি তোকে ফিরিয়ে দিতাম না। যা টাকা লাগে, যা দরকার আমি তোকে দিতাম। নদী কথাগুলো বলে অচরে কান্না করতে লাগলো। আয়ান বুকের ওপর থেকে মুখ তুলে ঠোঁটে আলতো করে কিস করে, চোখের পানিগুলো ঠোঁট দিয়ে চুষে নিতে লাগলো। নদী কেঁপে কেঁপে উঠতে লাগলো। আয়ান বলে ওঠে, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আপনার থেকে কিভাবে কিছু চাইতাম বলেন? উল্টা আপনি আপনার ফ্যামিলিকে দিয়ে আমাকে মারতেন, তাই আপনার বোনকে বেছে নিলাম। ছাড় আমাকে, আমার বোনকে নিয়ে সুখে থাক।